গুড মর্নিং এভরিওয়ান এভরিবডি অন বিআরসি। আমি আছি আর আমার সঙ্গে আছে আমার রাইড পার্টনার, আমার সবচেয়ে পছন্দের রাইড পার্টনার শুভম কুমার দাস। তো আমি মিলে আজকে যাচ্ছি পরেশনাথ পর্বত। আজকে আমাদের রাইড হচ্ছে টুয়ার্ডস পরেশনাথ। আর পরেশনাথ পাহাড়ে আমরা হয়তো ট্রেকটা করতে পারবো না, আমরা ট্রেকটা করতে পারবো না পরেশনাথ পাহাড়ে, বিকজ আমাদের এখান থেকে বাড়ি থেকে পৌঁছাতে পরেশনাথ পাহাড় টাইম লেগে যাবে হচ্ছে মিনিমাম 4.5 থেকে 5 ঘন্টা সময় লেগে যাবে উইদাউট ব্রেকস। বাট উইদাউট ব্রেকস বলবো না, আমরা খুব প্ল্যানিং করে ব্রেকটাকে অ্যাডজাস্ট করেছি যে আমরা কোনো রেস্টুরেন্ট বা এইসবে ঢুকবো না। আমরা আমাদের লাঞ্চ ব্রেকফাস্ট যা হবে সেটা রেডি টু ইট খাবার দাবারের উপরেই ম্যানেজ করার চেষ্টা করবো। গ্রুপে রাইড করবার সময় না একটা ছোট্ট টিপস দিচ্ছি, যেটা আমরা রাইড করতে গিয়ে বুঝেছি। এই যে আনইভেন প্যাচি সারফেসেস আছে না এই জায়গাটায়, তো এরকম রাস্তা যখন এক দুটো পেয়ে যাবে তারপর একটা কাজ করবে যে সামনের রাইডারের একদম পেছন পেছন চলবে না, জাস্ট ওর পেছন লাইনে কিন্তু থাকবে না, থাকবে হচ্ছে ওর জাস্ট পাশের লাইনে, ইমিডিয়েট পাশের লাইনটায় থাকবে। দেন কি হবে, তুমি 1 নম্বর রেসপন্স করার জন্য অনেকটা জায়গা পাবে সামনে। দ্বিতীয় কথা, তুমি পুরো রাস্তাটার ক্লিয়ার ভিউ পাবে। যদি তুমি ওর সামনে দাঁড়িয়ে যাও দেন সেক্ষেত্রে কিন্তু তুমি বুঝতে পারবে না যে সামনে কি আছে না আসছে। ওর রিয়াকশানের উপর তোমায় রিয়াক্ট করতে হবে, সেটাতে কিন্তু বেশি সময় লাগতে পারে। আর আনইভেন সারফেস থাকলে, গাড়ি বড় বাম্প থাকলে সেগুলোতে সামলানো মুশকিল হয়ে যায়। সো ওরে ভাই সাবে কি কি কুয়াশা রে বাবা, এই মারাত্মক কুয়াশা। তো এই কুয়াশা তো কিছু দেখানোই যাচ্ছে না, বাবারে কুয়াশা, তো সামনে কিছু দেখতেই পাওয়া যাচ্ছে না। আবার না, ফগগুলো জ্বালাই, ফগগুলো না জ্বালালে সামনের গাড়ির কাছে আমি ভিজিবল হব না। হ্যাঁ, জ্বলে গেছে ফগ। এই তো বিভৎস কুয়াশা, যত ঝাড়খণ্ডের ভেতরে ঢোকা হয়েছে তত কুয়াশা। যদি জীবনটা এইরকম হতো, ঠিক আছে হবে, আজকে হচ্ছে না, একদিনে হচ্ছে না, একদিন ঠিক হবে, একদিন। এই টার্নিংটার লোভটা সামলাতে পারলাম না আমি। ক্যামেরায় ব্যাটারি একটু কম আছে। এই আমরা জাস্ট আর 11-12 কিলোমিটার পর গিয়েই আমরা জাস্ট একটা চায়ের স্টপ দেবো। সকালবেলায় হাত মাত ঠান্ডা হয়ে গেছে, এই গ্লাভস পরে এই ঠান্ডার মধ্যে বাইক চালাতে হাত ঠান্ডা হয়ে যাচ্ছে। বাট এই টার্নটার আমি একটুখানি আর কি লোভটা সামলাতে পারলাম না। এই টার্নটা হচ্ছে রামপুরহাট টু দুমকা রোডের মধ্যে সবচেয়ে ফেমাস যদি বলো কোনো একটা অ্যাট্রাকশন ফর বাইকার্স। আমার এখানে সামনে একটা ট্রাক আছে বলে আমি হয়তো ওইভাবে টার্নগুলো নিতে পারলাম না, বাট যাদের সামনে থাকে না, যারা ক্লিন রোড পায়, তারা এখানে খুব সুন্দর একটা এমনি এস কার্ভ টাইপের বানাতে পারে, একটু লিন করতে পারে। সো এই জায়গাটা পছন্দ করে সবাই। সো ঠিক আছে, এই জায়গাটা হলো। আর প্রচণ্ড ফগি ডেন্স ওয়েদার, আমি জোরে চালাতে পারছি না গাড়ি, ওই কারণে আস্তে আস্তে যাচ্ছি। সামনে পাতাবাড়িতে গিয়ে চায়ের দোকানে আবার কথা হবে। সো অ্যাজ উই অলওয়েজ নো, পাতাবাড়িতে এত সকাল সকাল কিছু অ্যাভেলেবেল থাকে না। পাতা পাতাবাড়িতে এত সকাল সকাল কিছু অ্যাভেলেবেল থাকে না। সো আমরা পাতাবাড়ির থেকে চা পেলাম না। আমরা ভাবছি ডিসি চক যাব। তো ডিসি চক বলে একটা জায়গা আছে, সেই ডিসি চকে আমরা চা খাবো। ওখানে গিয়ে দেখা হচ্ছে, একদম দুমকায় গিয়ে দেখা হচ্ছে, চলো এবারে। তো হিয়ার রাইট নাও আমরা এখন আছি হচ্ছে দুমকা বাইপাস। এটা দুমকা বাইপাস, এই যে লেখা আছে ফুলো চক, কাঠিকুণ্ড, দেওঘর, এগুলো ওদিকে। এবার এইখান অবধি তো আমি রাস্তা জানতাম, এইখান অবধি রাস্তা নিয়ে কোনো অসুবিধা ছিল না। এইখান থেকে রাস্তাটা এবার আমাকে দেখতে হবে যে কোন দিকে যাচ্ছে। কেননা আমি যেটা দেখেছিলাম সেটা হচ্ছে ওই রাস্তাটা ওই ভিতরে চলে গেছে টুয়ার্ড সিটি, ওই শহরের মধ্যে দিয়ে রাস্তা গেছে। তো শুভম বলছে বাইপাসের মধ্যে দিয়ে যায়। তো এখন গাড়ি দাঁড় করানো আছে, শুভম বাবু কিছু হয়তো ফটোটা তুলছে। আমি এখানে দাঁড়িয়ে একটা বাড়িতে ফোন করে নেবো, বিকজ যখন আমরা রাইডাররা বাড়ি থেকে বেরিয়ে আসি না, সেই সময় আমাদের বাড়ির লোকজনদের চিন্তাটা নেক্সট লেভেলে থাকে, যে কি হলো না হলো। প্লাস এরকম ওয়েদার, আমি এখন কিছু বলবো না, সেটা ভিডিওটা দেখতেই পাবে। আমি একটা ফোন করে বলে দেবো যে কেমন আছে, কেউ পৌঁছে গেছি। আর রিফিউল করালাম, রিফিউল করানোর পর আবার দুমকা ছেড়ে দিয়েছি। এখন ম্যাপ দেখেছিলাম, আমাদের এখন আপাতত 100 কিলোমিটার মতন যেতে হবে টুয়ার্ডস গিরিডি। সো এখানে গিরিডি যদি কোথাও থাকে দেখতে হবে, বারহি যেতে হবে না, আমাদের গিরিডি অবধি যেতে হবে 100 কিলোমিটার। এই রাস্তাটা NH-114A। সো এই রোডটাতেই যাই, চলো কন্টিনিউ ক্রুজিং করা হোক। এখনও অবধি ওয়েদার ঠিক হয়নি, ওয়েদার এরকমই চলছে। তো চলো যাওয়া যাক।
কুয়াশা দেখেছো, কুয়াশা, বাপরে কুয়াশা! এই কুয়াশার মধ্যে গাড়ি চালানো যাচ্ছে না বেশি জোরে। আজকে ট্রিপ টাইম বেড়ে গেল আমাদের, ওখানে গিয়ে দাঁড়িয়ে আসতে সময় লেগে যাবে। ওয়েদার, মাদার নেচার, প্রকৃতি যেমন চাইবে আমায় তেমন চলতে হবে, কিচ্ছু করবার নেই, আমি এর উপর জোর দিতে পারি না। যাক, এই রাইডটাও তো একটা এনজয়েবল রাইড না? কি পরিমাণ কুয়াশা! সামনে একটা গাড়িকে ফলো করা হচ্ছে, হোয়াইট লাইন ফলো করা হচ্ছে, আরামসে যাওয়া হচ্ছে আপ টু 60-62। ভালো, এইভাবেই পৌঁছে যাই। কখন পৌঁছাই? এখন আপাতত আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে জামতাড়া। জামতাড়ার পরে হচ্ছে গিরিডি। গিরিডির থেকে মধুবনের রাস্তাটা বা পরেশনাথের রাস্তাটা আলাদা হচ্ছে। চলো ওখান অবধি যাওয়া হোক, ওখান অবধি গিয়ে দেখা হোক। মাথা খারাপ মতন অবস্থা আমার। যাচ্ছিলাম যে রাস্তাটাতে আমরা যেটা যাবো ভাবছিলাম সেটাই যাইনি, একটা অন্য রাস্তায় ঢুকে গেছি কুয়াশার মধ্যে, রাস্তাঘাট চিনতে না পারি। তো এখন এক জায়গায় একটু দাঁড়িয়েছি, একটু চা, একটু ব্রেকফাস্ট করে নেবো, তারপর আবার বেরিয়ে যাবো সোজা এইখানটাতে। তো এই জায়গাটার নাম জানি না আমি, কি জায়গাটার নাম? আঙুঠিয়া মোড়, ফাতেপুর আঙুঠিয়া মোড়। ঝাড়খণ্ডের জায়গা সব জায়গায় ভালো। এখানেও আসছিলাম, রাস্তাগুলো দুধারে পাহাড় এত সুন্দর সুন্দর ছিল না, দারুণ লাগছিল পাহাড়গুলো দেখতে, কিন্তু কুয়াশার জন্য কিছু বুঝতেই পারা যাচ্ছে না। তো এই রাস্তাটা এখন মনে হয় 105-6 কিলোমিটার, না 105-6 কিলোমিটার। আরেকজন অ্যাডমিনের খিদে লেগে গেছে, আরেকজন অ্যাডমিন খেতে শুরু করে দিচ্ছে অলরেডি। আমার এখন অব্দি খিদে অতটা হয়নি, আমি খেয়ে দিয়ে এটাও আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্ট হওয়ার পর আমরা এই সময় বেরোচ্ছি এখন ব্রেকফাস্ট করে টুয়ার্ডস জামতাড়া। একটু একটু সামান্য মিঠে রোদের আভাস পাওয়া যাচ্ছে কিছু কিছু জায়গায়, যেখানে একটু জনবসতি আছে সেই জায়গাটাতে একটু একটু রোদ পাওয়া যাচ্ছে। বাট যেখানে বসতি নেই, মাঠ, সেই মাঠের জায়গাটাতে একদম ঘন কুয়াশা, মেঘ, কুয়াশা কেটে গেছে। দিস ইজ দ্য ইনার বিউটি অফ ঝাড়খণ্ড। এই ছোট ছোট পাহাড়ের মানে পাথুরে জমি, ছোটনাগপুর মালভূমির মতন জমি, ক্লিন স্ট্রেচ অফ রোডস, মারাত্মক সুন্দর লাগে ঝাড়খণ্ডে রাইড করতে। এই কুয়াশা, কুয়াশা ছিল না বৃষ্টি ছিল বোঝা যাচ্ছে না। অবস্থা দেখ, গাড়ির কাঁচের অবস্থা কি করেছে বাবা এইসব। একটু মুছে নিলাম, বৃষ্টিতেই চলছিলাম, আমার ক্যামেরার অবস্থা খারাপ হয়ে গেছে। আবার একটা কাঁচ ফাটা ছিল, এই ফোনটার ক্যামেরাটা শেষ হওয়াটাই স্বাভাবিক। আর এই ফোনটা প্রায় 4 বছর হলো আমার সঙ্গে আছে, এটাকে দেখানো। এখন জাস্ট একটু দাঁড়িয়েছি, জানি না গোবিন্দপুর এখান থেকে 61 কিলোমিটার মতন দেখাচ্ছে। গোবিন্দপুরে NH-19 আছে। এবার গোবিন্দপুরে গিয়ে আবার ম্যাপ সেট করে তখন দেখব যে কত দূর যেতে হচ্ছে, কোথায় যেতে হচ্ছে। আর বেশিক্ষণ নয়, আমার খুব বেশি হলে 185 কিলোমিটার রাস্তা ছিল, এখন 111 থেকে 12 হয়ে গেছে। আমি পিছনে থেকে যাচ্ছি, বিকজ আমি চালাচ্ছি না স্পিডে, নতুন প্রথমবার এসছি। ইনি প্রো, এক্সট্রাঅর্ডিনারি লিন করতে পারে রাস্তায়, আমি পারি না লিন করতে পারি না বলেই আমাকে ওই জায়গাটায় দাঁড়াতে হয়। আমি লিন করতে পারি না বলে হাসছে, বাট আমি করি না, আমি সিরিয়াসলি আমি একটুখানি এই যে এইসবগুলো দেখতে দেখতে যেতে বেশি পছন্দ করি। চলো আবার আবার রাইডিং মোডে দেখা হচ্ছে। এই রাস্তা, এই রাস্তার নেশা ধরিয়ে দিচ্ছে। এদিকে ছোট ছোট পাহাড় আছে, ওইদিকে ছোট্ট ছোট্ট পাহাড়, দুধারেই রাস্তা, দুধারেই পাহাড়, সুন্দর সুন্দর, প্রচণ্ড নেশা ধরিয়ে দিচ্ছে এই রাস্তা। ভালো, যেদিকেই নিয়ে এসেছি, যেদিকেই ঢুকে গেছি রাস্তায়, ঠিক আছে ভালো। বিকজ এই রাস্তাটা আমরা প্ল্যান করিনি, আমরা NH-14 প্ল্যান করেছিলাম। সো NH-14টাতে তো যাওয়া হলো না কোনো কারণে, কুয়াশার মধ্যে কোনো একটা মার্ক আমরা ভুলে গেছিলাম, তাই জন্য সেই দিক থেকে আমরা এই রাস্তায় এসে ঢুকে গেছি। বাট এই রাস্তাটাও দারুণ লাগছে, আর স্পেশালি কুয়াশা ছেড়ে গেছে বলে ভালো লাগছে। ওই পেছন দিকে পাহাড়, অর্থাৎ পাহাড়ের মাঝখান থেকে আমরা যাচ্ছি। ঝাড়খণ্ড তো সুন্দর জায়গা, অবভিয়াসলি সব সময়তেই একটা দারুণ জায়গা, ভালো লাগে ঝাড়খণ্ডে। এনি টাইম ঝাড়খণ্ডে রাইড করতে ভালো লাগে, আর রাস্তা খুব ভালো হয় ঝাড়খণ্ডের প্রত্যেক জায়গার রাস্তা খুব সুন্দর। ঝাড়খণ্ডের যেখানেই যাব সেখানকার রাস্তাই ভালো আর এমনি সুন্দর। রাইডিং নিয়ে আমার কিছু একটু বলার ছিল, যেটা আমার মতন হয়তো আরও যারা এই মুহূর্তে জাস্ট রাইডিংটাকে নিজেদের প্যাশনটা খুঁজে পেয়ে রাইডিংয়ের প্রতি একটা নিবেদিত হয়ে একদম রাইডিংয়ের উপর ভরসা করে যে রাইডিংটাই আমি করব, এই জিনিসটা যদি কেউ চাইছো না, একটা জিনিস বলবো ভাই, ফ্যামিলি হোক, সমাজ হোক, খুব হাতে গোনা কিছু মানুষের কাছ থেকে তুমি সাপোর্টটা পাবে, ঠিক আছে? খুব হাতে গোনা মানুষের কাছ থেকে সাপোর্ট পাবে। অ্যান্ড যদি ওই রকম সাপোর্ট নিয়ে তুমি কাজ করতে পারো, দেন রাইডিংয়ে এসো।
আর আদারওয়াইজ যদি তোমার মন খুব নরম হয়, তুমি একটু কথাটাই ডিমোটিভেট হয়ে যাও, তাহলে প্লিজ এই রাইডিংয়ের দিকে এসো না। কেননা আজকেই আমার জিনিসটা দেখো, আমি হয়তো জানি না কে কে শুনছে বাট আমি আমার ক্যামেরার সঙ্গেই কথাটা শেয়ার করি। আমার ইচ্ছা ছিল আজকে আমি গ্যাংটক বেরোবো, এবং আমাদের কমিউনিটিতে পোস্টও হয়ে গেছিলো যে আজকে আমাদের গ্যাংটক রাইড চলছে। এই মুহূর্তে হয়তো আমি গ্যাংটকের রাস্তায় গ্যাংটকের দিকে থাকতাম, কিন্তু কোথাও থেকে কোনো কারণে সাপোর্ট না পাওয়া বা কিছু কাজের দিক থেকে প্রেশার থাকা, সেই রকম হিসাবে আমি যেতে পারলাম না গ্যাংটকটা। তো এই জিনিসগুলোর জন্য কিন্তু বি রেডি, এগুলোর জন্য ডিমোটিভেটেড হলে কিন্তু চলবে না। যেমন আমি অলরেডি মনে মনে নেক্সট প্ল্যান করতে শুরু করে দিয়েছি যে নেক্সট কবে গ্যাংটক যাব। ঠিক আছে, এইরকম নেক্সট প্ল্যান করবে, কোনো মতে দমবে না, এইরকম স্পিরিট যদি থাকে না, দেন রাইডিংয়ে এসো, নাহলে রাইডিংয়ে এসো না। বিকজ আমি এমন বিশাল হনু কেউ নই যে এত বড় কথা বলছি। বিকজ আমার মনে হচ্ছে এই এক্সপিরিয়েন্সগুলো যারা নতুন রাইডিংয়ে আসছে না, তাদের যদি আগে থেকেই মনটাকে শক্ত করে দেওয়া যায়, তাহলে তারা এই জিনিসগুলো ওভারকাম করেও একজন ভালো রাইডার হতে পারবে। আর রাইডিং মানেই এটা নয় ভাই যে ইউটিউবে বিশাল বিশাল সাবস্ক্রাইবার থাকতে হবে, ফেসবুকে বিশাল বড় কিছু থাকতে হবে, ইনস্টাগ্রাম ফেমাস হতে হবে। তোমার ক্যাপাবিলিটি কত, তুমি নিজের কাছে কি আর বাদ বাকি 10টা লোকের থেকে আলাদা হতে পেরেছো যে হ্যাঁ ওরা যেটা পারে না আমি পারি, আমি সেই জিনিসটা করেছি যেটা ওরা পারে না, তাহলে বুঝবে যে হ্যাঁ তুমি রাইডার হয়ে গেছো, তোমাকে আর কেউ আটকাতে পারবে না, তুমি তোমার এই 2 চাকা নিয়ে যেখানে খুশি যেতে পারো। এই সেম এনথোটা আমার আর ওর দুজনের মধ্যেই আছে। সো দ্যাটস ওয়াই আমরা এখান সেখান ঘুরে বেড়াচ্ছি আজকাল। বলেছিলাম একটা সিট কুশন নিতে, নেবে না। এবার 159, আমি 30 কিলোমিটার করে, মানে প্রায় 190 200 কিলোমিটার 200 কিলোমিটার চালানোর পরে বাবুর বাট পেন হতে শুরু করেছে, বাবু দাঁড়িয়ে আছে। এই যে গিরিডি পেরোলাম, গিরিডি পেরিয়ে আমরা টুয়ার্ডস মধুবনের দিকে যাচ্ছি। সো ওই দিক থেকে মধুবন যাওয়ার রাস্তাতে এই ব্রিজটা পেলাম, এটা একটা সুন্দর নদী, এদিকে সুন্দর মতন নদীর এদিকে একটা জৈন মন্দির নতুন করে তৈরি হচ্ছে। এটাই বোধহয় ওই জৈন মন্দিরটা যেটা তৈরি হচ্ছে, এদিক দিয়ে ঢুকতে হয়। কিছু ভিডিও দেখেছিলাম মধুবনের কোনো জৈন মন্দির, আর ওইখানে একটা ছোট্ট মতন কি সুন্দর ঝর্ণা মতন আছে, শুভম ওদিকে গিয়ে নামতে পেরেছে। ঢোকার আগের রাস্তায় কিছু কিছু জায়গায় কাজ হচ্ছে, রাস্তা একদম নতুন করে হচ্ছে। এই ওইদিকে রাস্তাটা চলে গেল রাঁচি, আমরা ঢুকছি মধুবন মোড়। মধুবন মোড় থেকে আমরা মধুবনের দিকে ঢুকলাম। এখন এখান থেকে 3.8 কিলোমিটার দেখাচ্ছে। এখন মধুবন মন্দিরে গিয়ে একদম আবার দেখা হবে। আমরা ঢুকে গেছি পারশনাথ বলছি, মধুবন। এবং মধুবনের সামনে দেখা যাচ্ছে পারশনাথ পর্বতের একদম উচ্চে ওইখানে শৃঙ্গটাও দেখা যাচ্ছে, মন্দিরটাও দেখা যাচ্ছে, বাট ক্যামেরা ক্যাচ করতে পারবে না কুয়াশার জন্য। পারশনাথ যাওয়ার একদম রুট এটা দিয়ে যেতে হবে পারশনাথ। এখন ডিসকাশন হোক কি বলছে, পারশনাথ যাবে কি যাবে না। আমার ছোটকু ভাইয়ের বায়নার জন্য, আমাদের ভাইয়ের বায়নার জন্য আমরা যাচ্ছি এখন পারশনাথের রাস্তাটা চড়তে শুরু করে দিয়েছি অলরেডি। এই রাস্তায় বাইক যায়, সবাই বাইক নিয়ে যাচ্ছে, অনেকজন দেখছি উপর থেকে। 1 নম্বর গিয়ার ছাড়া 2 নম্বর গিয়ারে যাওয়া যাবে না, পাহাড়ের রাস্তা, চালানোর তো একটু এক্সপিরিয়েন্স তো আছেই চালানোর। চলে যাবো এই রাস্তায়, এমন কোনো আহামরি ব্যাপার নয়। পরেশনাথ মন্দির ঢুকতে ঢুকতে সব জায়গাতে জৈন মন্দিরটাই চরম আছে। আমি ক্যামেরাটা বারবার হেলমেট থেকে খুলছি না, লাগাচ্ছি না, বাট এটা পরেশনাথ উঠতে গিয়ে আমরা কিছুটা বাইক চালিয়ে এসেছি, তার মধ্যে এটা একটা মন্দির পেলাম। এই মন্দিরটা ভালো। ওরে রাস্তা, ওরে উবর খাবার অফ রোড, এ তো মানে সমান পুরোপুরি একদম দার্জিলিংয়ে কিছু কিছু রাস্তার সমান। এখানে না কোনো সিমেন্টেড রোড আছে না কিছু, বর্ষায় তো আসা সম্ভব হবে বলে আমার মনে হয় না। গত 1 ঘন্টা ধরে পাক্কা আমরা এই রাস্তাটাতেই চালাতে থাকছি, সমান এই রাস্তাতেই চালাচ্ছি। এই যে কি মানে অদ্ভুত পাহাড়ের রাস্তা, মানে বাজে বলা যাবে না একে। ওই উপরে পরেশনাথ মন্দির অলরেডি দেখতে পাওয়া যাচ্ছে, যাওয়া যাক এখন ঠাকুর করে। কত দূর অবধি যাওয়া যায় সেটাই দেখার। ফার্স্ট গিয়ার ছাড়া তো এখানে গাড়ি দেওয়ার উপায়ই নেই, ফার্স্ট গিয়ার ছাড়া কোনো উপায় নেই এখানে গাড়ি দেওয়ার। আর গাড়ি ভালো মতনই যায়, বোঝা যাচ্ছে। এই যে বাইক যারা এখানকার লোকালস তারা নিয়ে যায় আর কি ট্রিপ করাতে, আর গাড়ি সব 125cc গাড়ি, বাট চলছে। আর আমাদের গাড়িও চলছে। ওই উপরে পরেশনাথ মন্দির, ওই উপর পর্যন্ত যাওয়ার তো বোধহয় বাইক নিয়ে উপায় নেই। আমরা লাস্ট যতটা পর্যন্ত পারশনাথের মানে যাওয়া যাচ্ছে বাইক নিয়ে, ততটা পর্যন্তই যাওয়ার চেষ্টা করব। তারপর ওখানে গিয়ে আজকের ব্লগ শেষ।
তারপর আবার নেক্সট কোনো দিন এই ট্রিপটা আবার একবার হবে, সেদিন আপ টু পরেশনাথ মন্দির যাওয়া হবে। এখানে এক জায়গায় দাঁড়িয়েছি, ওই যে দেখা যাচ্ছে পরেশনাথ টেম্পল, এরকম স্টিফ রোড এসছে, সেই উঠানে দাঁড়িয়েছে। বেশিক্ষণ দাঁড়াবো না, ওই পরেশনাথ টেম্পল এখন বাইকটা যদ্দূর অব্দি যাচ্ছে যাবো। আয়, ও আসছে, ওর একটা ভিডিও নিতে বলছে। এই এক রাস্তা, এই রাস্তাতে আমাদের ছোট্ট ছোট্ট এসপি, এই যে এসপি এসে থামলো। বাবা পরেশনাথ, এত দূর থেকেই দর্শনটা করি। তো রাইট না পারশনাথ এলাম, পারশনাথের যে পয়েন্ট পর্যন্ত বাইক যায় সেই পয়েন্ট পর্যন্ত এলাম। এই যে একখানা শুভম বাবুর, এইখানা আমার, এই দুটো বাইক নিয়ে আসা হলো এইখান পর্যন্ত। আজকের ব্লগটা এতটা পর্যন্তই হবে, এর বেশি ব্লগ করবো না। এবার আবার নিচে নামতে গিয়ে মাথা খারাপ হয়ে যাবে। আর এখান থেকে ভিউটা জাস্ট অসামান্য ভিউ আসছে, দারুণ লাগছে। পাহাড়, নীল আকাশ, ওই নিচে শহর দেখা যাচ্ছে, ওই নিচে শহর, সেখান থেকে এখান অবধি আসা হলো। এবার এখান থেকে আজকের মতন টাটা বাই বাই।